সিপিআর কি ক্লাস হয়েছে? চালু করছো? কার্ডিয়াকের সিপিআর ক্লাস হয়েছে তো না? আমরা একটু ওভারভিউ করবো এখান থেকে। হ্যাঁ, কার্ডিয়াক অ্যারেস্ট। আমরা একটু ওভারভিউ করে নিই আমাদের ক্লাস কি আজকে পোস্ট কার্ডিয়াক সিনড্রোম বা পোস্ট রিসাসিটেশন কেয়ার, তাই না? তাহলে আগে তো জানতে হবে আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট। তাহলে এখান থেকে আমরা জানি কার্ডিয়াক অ্যারেস্টের পরে আমরা কি করি, বিএলএস অথবা এএলএস এর মাধ্যমে আমরা পেশেন্টকে কি করি, রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন। আরেকটা হলো কি, যদি পেশেন্ট না হয় টার্মিনেশন অফ রিসাসিটেশন, যে সিপিআর বা এএলএস বিএলএস ফেল পারতেছে না বা পেশেন্টের কন্ডিশন খারাপ, যে সে রিটার্ন হয় নাই, তাই না? তার মধ্যে আমাদের খুঁজতে হয় কি 5H 5T, ঠিক আছে? তাহলে এখন রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশনের ইয়াটা হলো দুই রকমের হতে পারে। একটা হলো কি মানে গুড নিউরোলজিক্যাল বা গুড আউটকাম, আর একটা হবে পুয়ার। মানে এরকম হয় না যে সিপিআর দেওয়ার পরে পেশেন্ট একেবারে সজাগ, কথা বলা শুরু করছে, হ্যাঁ, এটা হলো কি গুড আউটকাম। তাহলে ওর ধরনের রিসাসিটেশন কেয়ার একরকম, আর যার পুয়ার আউটকাম তার রিসাসিটেশন কেয়ার একটু ভিন্ন রকম, ঠিক আছে? আর টার্মিনেশন অফ রিসাসিটেশন কি জিনিস, যে আমরা আর সিপিআর কন্টিনিউ করব না, ঠিক আছে? এটা কিসের উপর নির্ভর করে? রিসাসিটেশন কখন অফ করে দিব, কতক্ষণ সিপিআর দিলে? হ্যাঁ, 3 সাইকেল। আর 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 আমরা শুনি কার কি আইডিয়া, 3 সাইকেল আর 30 মিনিটস। কিসের 30 মিনিট? তারপরে মানে এখানে হলো আমরা যেটা জানা দরকার সেগুলো জানবো আর কি। হ্যাঁ, এখন যার যার মনে যেটা আছে বলতে পারে, তাহলে জিনিসগুলো মানে ভুল ভ্রান্তিগুলো ধরা পড়বে। একটা বললো 3 সাইকেল, আর একটা 30 মিনিটস, আর কি দেখি ডিসিশন, অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন একটা, সেটা একটা আসলো। তারপরে ক্যাপনোগ্রাফ বলো, তাহলে পুরাটা বলো, ক্যাপনোগ্রাফে কি করবো? মানে এটা কি আমি আর রিসাসিটেশন করবো না, মানে সিপিআর চালাবো না, এই ডিসিশনে ক্যাপনোগ্রাফ কোনো হেল্প করে কিনা? করতে পারে, মানে এডুকেট হচ্ছে কিনা সেটা অন্য কথা। তাহলে এডুকেট হচ্ছে সেটা কিভাবে বুঝবো? হ্যাঁ, মানে কত 10, এই যে গুড, ভালো বলছেন। যদি 10-এর বেশি যায় তাহলে এডুকেট সিপিআর হচ্ছে। তাহলে ক্যাপনোগ্রাফ হলো এডুকেসি অফ সিপিআর। এটা মানে সিপিআর বন্ধ করে দিব কিনা সেটার উপরে না। তাহলে সিপিআর বন্ধ করার জন্য আর কি, যে আমি আর সিপিআর চালাবো না, এটা তো প্রথমেই পেশেন্ট পার্টি রিফিউজাল হলো ডিএনআর। হ্যাঁ, ওইখানে আমি দিব না সিপিআর। আচ্ছা, সেটা একটা আসবে, ঠিক আছে, এখানে আসবে। তারপরে আমরা দেখি না পিউপিল ডাইলেটেড, রোগীর ডাক্তার টায়ার্ড হয়ে গেছে, এটা একটা ইন্ডিকেশন যে ডাক্তার মানে সে নিজেকে সেফ মনে করতেছে না, এটা বড় ইন্ডিকেশন। আমি দিব না। আমার পেশেন্টের সেফটির আগে পেশেন্টের তো সেফ জন্য নিতে হবে, ডাক্তারও হইতে হবে এরকম, তার মানে ক্যাপেবল হইতে হবে, বা তার হেল্পিং হ্যান্ড থাকতে হবে, এটাও একটা মেন ইয়া। কিন্তু এই যে 3 সাইকেলের কথা নাই, 30 মিনিট আছে কখন? 30 মিনিট বা 20 মিনিট যখন তুমি পাবা অ্যাসিস্টল অবস্থায়। একটা পেশেন্টকে অ্যাসিস্টল পাইছো, তোমার চোখের সামনে অ্যাসিস্টল হলো, তখন। কিন্তু আমরা যেগুলো জানি ইউজুয়ালি পিউপিল ডাইলেটেড হয়ে গেছে, সিপিআর দিয়ে লাভ নাই। ওই যে তুমি যেটা বললা যে ক্যাপনোগ্রাফি, এটাও কোনো লাভ নেই। কয় সাইকেল দিব মানে ডিউরেশন, সেটারও কোনো মানে এই টার্মিনেশন অফ সিপিআর এর জন্য বা টার্মিনেশন অফ রিসাসিটেশনের জন্য কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করবে না, ঠিক আছে? টাইমিং একটাই কাজ করবে, যখন আমি পেশেন্টকে অ্যাসিস্টল অবস্থায় পাবো। অ্যাসিস্টল অবস্থায় আমি 30 মিনিট চালানোর পরে তখন আমি সিদ্ধান্ত নিতে পারি যে না, আর সিপিআর চালানো হবে না, কারণ পেশেন্টের আউটকাম ভালো হবে না। কিন্তু আমরা যেগুলো করি, যে পিউপিল ডাইলেটেড হয়ে গেছে,
বা 3 সাইকেল দিলাম 5 সাইকেল দিলাম এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তাহলে টার্মিনেশন অফ আমাদের মেইন কথা হলো এখানে রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন, একটা হলো কি গুড পেশেন্ট রিটার্ন হয়েছে গুড আউটকাম হিসাবে। তাহলে এখানে পেশেন্টের আমাদের তেমন কিছু করার লাগবে না, মানে অ্যাজ ইউজুয়াল ট্রিটমেন্ট, হয়তো পেশেন্টের অক্সিজেন লাগলে মাস্ক দিলে হবে। কিন্তু যার পুয়ার আউটকাম মানে তার লেভেল অফ কনসিয়াসনেস ভালো হয়নি বা বোঝা যাচ্ছে, তখন এখানে হবে আমাদের মেইন কাজ আজকে ABCD, যে তার এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন মেনটেন করতে হবে। হ্যাঁ মানে আচ্ছা, এখানে কথা হলো যখনই কোনো পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট হবে এবং রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন আসবে, পরবর্তী তার চিকিৎসা কোথায় হবে? আইসিইউ বা রিসাসিটেশন সেন্টার বলে আর কি, যে ওই সেন্টারে হবে, যেখানেই হোক, আউট অফ হসপিটাল হোক বা ইন হসপিটাল হোক, তার চিকিৎসা হবে ইমিডিয়েটলি রিসাসিটেশন সেন্টারে নিতে হবে। পেশেন্ট রিসাসিটেশন সেন্টারে আসলো বা ইন দ্য মিন টাইম যখন এই ALS BLS চলতেছে, তখনই তো আমাদের এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন মেনটেন হচ্ছে, তাই না? এই মেনটেন অবস্থায় পেশেন্টের রিসাসিটেশন সেন্টারে চলে আসলো, এরপরে কাজ কি? রিসাসিটেশন সেন্টারে আসলো, এরপরে কাজ কি? যখনই রিসাসিটেশন হলো তখন থেকে পোস্ট রিসাসিটেশন কেয়ার শুরু হয়ে গেল। এর মধ্যে প্রথম ধাপ হলো রিসাসিটেশন সেন্টারে নিয়ে আসতে হবে। ইন দ্য মিন টাইম পেশেন্টের এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন মেনটেন হবে। ইন দ্য মিন টাইম আমাদের দুইটা জিনিস দেখতে হবে, একটা হলো যে কার্ডিয়াক অ্যারেস্ট হলো এই 5H5টি আইডেন্টিফাই হইলো কিনা। এর মধ্যে বড় দুইটা হবে, একটা হলো কার্ডিয়াক কজ, নন কার্ডিয়াক কজ। কিভাবে বোঝা যাবে কার্ডিয়াক কজ না নন কার্ডিয়াক কজ? আমাকে কে হেল্প করবে? একটা সিম্পল একটা ইসিজি যদি আমি পাই, ইসিজির মধ্যে কোনো কার্ডিয়াক ইস্যু ST এলিভেশন, তাহলে কার্ডিয়াক কজের কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হলো। তাহলে এই পেশেন্টের কেন জানা দরকার কেন? কারণ আমরা কি বলি সবসময় তিনটা ভাইটাল সিস্টেমকে আমাদের হ্যান্ডেল করতে হয়। একটা হলো ব্রেন, আর একটা হলো হিমোডাইনামিক্স বা হার্ট, আর একটা হলো কি লাং বা পালমোনারি বা রেসপিরেটরি, ঠিক আছে। যদি কার্ডিয়াক কজ হয় তাহলে এই পেশেন্টের ইসিজি চেঞ্জ যদি থাকে তাহলে আমাকে ইন্ডিকেট করবে যে এটা কার্ডিয়াক কজ। সে পেশেন্টের সবার আগে করোনারি অ্যাঞ্জিওগ্রাম হবে। বুঝা গেছে কি? কাফি ঘুম আসতেছে? তাহলে করোনারি অ্যাঞ্জিওগ্রাম হবে আগে, তারপরে ওই যে আবার নন কার্ডিয়াক কজও থাকতে পারে। নন কার্ডিয়াক কজ তাহলে আমার সিটি ব্রেন করতে হবে, পালমোনারির জন্য সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাফি CTP, ঠিক আছে, অথবা হোল বডি সিটি স্ক্যানও বলে। যদি উল্টাটা হয় যে ইসিজির অ্যাবসোলিউটলি নর্মাল, কার্ডিয়াক কজ কিছু নাই, তাহলে নন কার্ডিয়াক কজ আগে চিন্তা করবে। তাহলে এই পেশেন্টের আগে সিটি ব্রেন সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাম হবে, তারপরে অ্যাঞ্জিওগ্রাম কিন্তু করতেই হবে। তাহলে এরপরে অ্যাঞ্জিওগ্রাম হবে। অ্যাঞ্জিওগ্রাম করার ব্যাপারে মানে কমা নেই, এখানে করতেই হবে। পেশেন্ট তো খারাপই, পুয়ার আউটকাম, আমরা কজ খুঁজতে হবে। যদি পেশেন্টের কার্ডিয়াক কজ হয়ে থাকে তাহলে PCI না করা পর্যন্ত পেশেন্টের ইমপ্রুভমেন্ট হবে না, আবার অ্যারেস্টে যাবে। নন কার্ডিয়াক কজের ক্ষেত্রে আমার দেখতে হবে যে তার কার্ডিয়াক ইস্যু নাই। নন কার্ডিয়াক কজ আমি দেখলাম, যদি এখানে মনে হয় যে তাহলে এখানে করার উদ্দেশ্য কি? যে সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাফি, পালমোনারি অ্যাম্বুলিজম, সেটা ম্যানেজ করা। তারপর আবার সিটি অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে যে তার এর মধ্যে মানে কোনো রকমের কার্ডিয়াক ইস্কিমিয়া, কার্ডিয়াক ইভেন্ট ঘটে গেল কিনা, সেটাও দেখতে হবে। তাহলে বোঝা গেছে? তো এটাই কিন্তু রিসাসিটেশন কেয়ার বড় ম্যানেজমেন্ট, পোস্ট রিসাসিটেশন কেয়ার। আর পেশেন্টের তো ইসিজি চেঞ্জ থাকবে কি থাকবে না, আমরা যখন শুরু করি না ALS এর মধ্যে, ওইখান থেকে তো ইসিজি মনিটরিং শুরু হয়। ওইখান থেকে তো আমরা আইডিয়া পেয়ে যাব যে তার ST এলিভেশন বা ইস্কিমিয়া রিলেটেড কোনো চেঞ্জ আছে কিনা। যদি থাকে তাহলে করোনারি অ্যাঞ্জিওগ্রাফ আগে হবে, তারপরে হলো তার সিটি ব্রেন সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাফ হবে। আমাদের এই তিনটা ভাইটাল অর্গান দেখতে হবে সবসময়। আর যদি দেখা যায় যে ইসিজি নর্মাল, তখন সিটি ব্রেন সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাফি আগে হবে, তারপরে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি হবে।
তাহলে এটা কোথায় কাজটা হচ্ছে, কোথায়, যেখানে রিসাসিটেশন সেন্টার সেখানে। ঠিক আছে, তাহলে এটা যদি না করি তাহলে পেশেন্টের ম্যানেজমেন্ট হবে না, পোস্ট রিসাসিটেশন কেয়ার হবে না। এখন কথা হলো আমরা কেন এগুলো করি। ওই যে একটা শব্দ আছে তোমাদের ক্লাসের যেটা ছিল পিকাস না, মানে রিসাসিটেশনে যা করি সবগুলো কি এই পিকাসকে মানে প্রিভেন্ট করা বা চিকিৎসার জন্য। পোস্ট কার্ডিয়াক অ্যারেস্ট সিনড্রোম কি হয়, একটা পেশেন্ট অ্যারেস্টে গেলে মানে সবচেয়ে আমরা যদি আগে আসি এখানে বেসিক কথা, যে কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্টকে আমরা কেন সিপিআর দিই? হ্যাঁ, ব্রেন বাঁচাবো না হার্ট বাঁচাবো? আগে ব্রেন বাঁচাবো। হার্টের অনেক সময় নিজেরই অটোমেটিসিটি থাকে, তাহলে সিপিআর দেওয়ার উদ্দেশ্য হলো কিন্তু ব্রেন। কারণ আমরা এয়ারও প্রোটেক্ট করতে পারি, তাহলে লাংস বাঁচাইতে পারি, হার্টকেও সার্কুলেশন মেনটেন করা যায়, কিন্তু ব্রেনকে বাঁচানোর জন্য আমরা এত সব করি। ঠিক আছে, তাহলে এই কার্ডিয়াক অ্যারেস্টের পরে সবচেয়ে বেশি যে সমস্যা হয় বা হইতে পারে সেটা কি? ব্রেন ইনজুরি, তাই না? ব্রেন ইনজুরি বা হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি। এর সাথে আর কি হবে? লাংস রেসপিরেটরি প্রবলেম হবে। তারপরে একেআই হতে পারে, কিডনি ইনজুরি হতে পারে। আর একটা হয় কি সিস্টেমিক ইনফ্লেমেটরি রেসপন্স সিনড্রোম, ওই যে রিপারফিউশন ইনজুরি হয়, মানে যেসব জায়গায় ব্লাড যায় নাই এতক্ষণ ধরে 10 মিনিট 15 মিনিট ধরে, তখন যখন সে আবার রিসার্কুলেশন গেল তখন রিপারফিউশন ইনজুরি হতে পারে। তাহলে আমাদের রিসাসিটেশনের পোস্ট রিসাসিটেশনের মেইন এটা হলো এই ইনজুরি যতটুকু মিনিমাম রাখা যায়, ব্রেন ইনজুরি, লাংস, একেআই এবং তার সিস্টেমিক ইনফ্লেমেটরি রেসপন্স সিনড্রোম। কতটুকু বোঝা গেছে? তাহলে আমাদের বড় গ্রস ম্যানেজমেন্ট হয়ে গেল। এরপরে বাকিগুলো কি থাকবে? এই যে ABCD এর সাথে আরেকটা ডি দেখতে হয়, ডি, ABCD, হ্যাঁ, ডি এর অংশ। ডিসেবিলিটি বলতে নিউরোলজিক্যাল, কারণ এই যে আমাদের ব্রেন সমস্যা, তার সিজার হয়, কনভালশন হতে পারে। তাহলে কনভালশন হচ্ছে কি না সেটা খেয়াল রাখতে হবে। ক্লিনিক্যালি হইতে পারে আর নন কনভালসিভ হইতে পারে। ইইজিতে যদি দেখা যায় তাহলে অ্যান্টি কনভালসেন্ট রাখতে হবে। আর এর সাথে আর কি যোগ করতে হয়? টেম্পারেচার, মানে আমরা যে সেকেন্ডারি ব্রেন ইনজুরি বলি না, যে কোনো পেশেন্টের যে সেকেন্ডারি ব্রেন ইনজুরি বলি, ওইখানে কী ছিল? অক্সিজেন নর্মাল রাখা, কার্বন ডাইঅক্সাইড নর্মাল রাখা, টেম্পারেচার নর্মাল রাখা, ব্লাড প্রেশার নর্মাল রাখা, আইসিপি নর্মাল রাখা, কোনো রকমের ইলেকট্রিক্যাল ডিসচার্জ হবে না, সিজার ফ্রি রাখা। তাহলে এর মধ্যে তো আমরা অক্সিজেন রাখতেছি, এখানে কার্বন ডাইঅক্সাইড রাখতেছি ব্রিদিং দিয়ে, সার্কুলেশন মানে ব্লাড প্রেশার মেনটেন হচ্ছে, হ্যাঁ, টেম্পারেচার, বাকি রইল আইসিপি আর সিজারের জন্য যদি দেখা যায় কনভালশন, আমরা অ্যান্টিকনভালসিভ দিব, অ্যান্টিকনভালসিভ দিতেই হবে। তাহলে টেম্পারেচার, এখানে টেম্পারেচার ম্যানেজমেন্টের ব্যাপারে কার কি আইডিয়া আছে? হাইপোথার্মিয়া, আচ্ছা, আরেকটা বলে টার্গেটেড। হ্যাঁ বলো। হ্যাঁ, আগে এটারে বলতে থেরাপিউটিক হাইপোথার্মিয়া, এখন আর এটাকে থেরাপিউটিক হাইপোথার্মিয়া বলে না, এখন বলে টার্গেটেড টেম্পারেচার ম্যানেজমেন্ট। টার্গেটেড মানে একটা টার্গেট লেভেলে রাখা হবে, কিন্তু কখনোই হাইপার হইতে দেওয়া যাবে না, মানে বডি টেম্পারেচার রেইজ করতে দেওয়া যাবে না, হাইপার হইতে পারবে না, হাইপার থার্মিয়া হইতে পারবে না। তাহলে কত রাখতে হবে? হ্যাঁ, মানে এগুলোর ব্যাপারে অনেকগুলো ট্রায়াল হয়েছে, কেউ বলে 30 থেকে 35, মানে মাইল্ড হাইপোথার্মিয়া, ঠিক আছে, মাইল্ড হাইপোথার্মিয়া রাখার ব্যাপার আছে। তবে আরও ট্রায়াল চলতেছে যে এই মাইল্ড হাইপোথার্মিয়া ভার্সাস নর্মোথার্মিয়া, মানে ওই যে 37 মানে বডি টেম্পারেচার যা আছে তা রাখা, মানে যে পেশেন্টের 37 আছে আর যে পেশেন্টের ধরি আমরা 34 আছে, ওরা ট্রায়ালে দেখছে যে কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, তাহলে পেশেন্টকে অ্যাক্টিভলি হাইপোথার্মিয়া করতে হবে এরকমও না, কিন্তু বইপত্রে এখনও রয়ে গেছে মাইল্ড হাইপোথার্মিয়ার কথা। এটা হয়তো ওই যে
2025-এর মধ্যে চেঞ্জ আসবে, যে নর্মোথার্মিয়া, যে এটাও দরকার নেই 32 থেকে 35 করতে হবে, এটারও দরকার নেই। অন অ্যান্ড অ্যারাউন্ড 37 বা বিলো 37 থাকলে না, ঠিক আছে? তাহলে এটাই মেন আর কি, যে টার্গেটেড টেম্পারেচার, মানে হাইপোথার্মিয়া হইতে হবে এরকম না, কিন্তু এটা যাতে ক্রস করে 37-এর উপরে না যায় সেটা রাখতে হবে। ওই 37-এর নিচে রাখার জন্য যা দরকার অ্যান্টিপাইরেটিক সেটা দিতে হবে। তাহলে আমরা এই কেয়ারগুলো দিয়ে ফেললাম অলরেডি, হ্যাঁ, মানে রিসাসিটেশন সেন্টার অথবা আইসিইউ যেখানেই থাকুক সে এখানে ম্যানেজমেন্ট পেয়ে গেল, এ বি সি ডি। তার সাথে আমরা ইভ্যালুয়েশন করলাম, যদি সিএজি করি তাহলে পিসিআই লাগবে, অথবা সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাম, ব্রেন ইনভলভমেন্ট কতটুকু আছে সেগুলো করা পর্যন্ত আমরা পেশেন্টকে ম্যানেজমেন্ট চলমান থাকলো, সাথে টার্গেটেড টেম্পারেচার ম্যানেজমেন্ট চললো, এবং কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে। কী কী মনিটরিং করতে হবে? ব্রেইন দেখতে হবে, হিমোডাইনামিক্স দেখতে হবে, রেসপিরেটরি প্যারামিটার দেখতে হবে। এই তিনটাকে অলওয়েজ মনিটরিং করতে হবে, মানে হিমোডাইনামিক মনিটরিং চলবে, নিউরো মনিটরিং চলবে, এবং রেসপিরেটরি মনিটরিং চলবে, মানে তিনটা সিস্টেমেরই মনিটরিং চলমান থাকবে। তো এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? এই তিনটা এই পেশেন্টের জন্য কোন মনিটরিংটা বেশি গুরুত্বপূর্ণ? নিউরো মনিটরিং। এখন যে পেশেন্ট রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশনে আসছে কিন্তু তার লেভেল অফ কনসিয়াসনেস ভালো নেই, এরাই তো আমরা এগুলো করে রাখলাম রিসাসিটেশন সেন্টারে, বা রিসাসিটেশন কেয়ার, পোস্ট রিসাসিটেশন কেয়ার করলাম। তো এখন আমরা পেশেন্টের তো আউটকাম কেমন হবে সেটা জানতে হবে, তাই না? বা পেশেন্টের অ্যাটেন্ডেন্স বা তার রিলেটিভসকে তো জানাইতে হবে যে সে তার আউটকাম কেমন হবে, সে সজাগ হবে কি না, সে নর্মাল লাইফে যাবে কি না। তাহলে সেগুলো আমরা কিভাবে বুঝবো? বা আমরা যে এই ম্যানেজমেন্টগুলো দিয়ে রাখলাম একটু ইন্টেন্সিভলি, হ্যাঁ, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন এর সাথে যেগুলো এক্সট্রা দিলাম সেগুলো কি ছিল? এক্সট্রা ছিল কি? আমরা তো এগুলো সবারই করি, তাই না? এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, অ্যান্টিকনভালসিভ সবারই তো দেই না, যেটা টার্গেটেড টেম্পারেচার ম্যানেজমেন্ট আলাদাভাবে। তাহলে এইটা কতক্ষণ ধরে চলবে, বা কতক্ষণ পর্যন্ত আমরা টোটাল ইন্টেন্সিভলি ম্যানেজমেন্ট মনিটরিং করব? 72 আওয়ার্স, 72 ঘন্টা, 72 আওয়ার্স। এই পেশেন্ট পুয়ার রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন হলো পুয়ার নিউরোলজিক্যাল মানে আউটকাম, বা তার লেভেল অফ কনসিয়াসনেস খারাপ, তাকে আমরা 72 ঘন্টা ধরে এই জিনিসগুলো চলমান থাকবে, এই ট্রিটমেন্ট চলবে এবং মনিটরিং চলবে 72 আওয়ার্স। এই 72 আওয়ার্স ক্রস করলে, মানে এর মাঝখানে যে আমি মনিটরিং করবো না তা না, মানে এর মাঝখানে তো আমার ডেইলি ফলো আপ হবে। টিটিএম, হ্যাঁ, টিটিএম ইউজুয়ালি 24 ঘন্টা থাকবে মাঝখানে পিরিয়ডটা, হ্যাঁ, ওইটা আমরা একটু আলাদাভাবে বলবো, এটা শর্ট নোট আসতে পারে টিটিএম। তাহলে 72 ঘন্টার সময় আমরা অ্যাক্টিভলি দেখতেই হবে, এর মাঝখানে যে আমরা 48 আওয়ার্স বা 24 আওয়ার্স বা 36 আওয়ার্সে দেখবো না এরকম না, এগুলোও দেখবো, প্লাস 72 আওয়ার্সে অবশ্যই দেখতে হবে ফাইনাল অ্যাসেসমেন্টের জন্য। এই 72 ঘন্টা হলো কি ফাইনাল অ্যাসেসমেন্টের টাইম পিরিয়ড, যে ওই সময় আমাকে অবশ্যই দেখতে হবে। তাহলে আমরা কি দেখব ওই সময় বা এর মধ্যে চলমান অবস্থায়? আমরা কিছু জিনিস ক্লিনিক্যাল দেখব, ক্লিনিক্যাল, তারপরে ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি, ব্রেন ইমেজিং, আর হলো বায়োমার্কার। এই তিনটা জিনিস আলাদাভাবে দেখবো, আর ক্লিনিক্যাল দেখবো। ক্লিনিক্যালি কি দেখবো? আমরা জিসিএস দেখার সময় সবসময় বলি না যে পিপিল দেখতে হবে, পিপিল দেখলে কয়টা জিনিস দেখি? তিনটা, পিপিল সাইজ, সিমেট্রি, লাইট রিঅ্যাকশন আছে কিনা, এটা তো অবশ্যই দেখি, তাই না? তাহলে পিপিল দেখতে হবে। তাহলে যে পেশেন্টের পিপিলের রেসপন্স খারাপ তার আউটকাম খারাপ। পিপিল অ্যাসিমেট্রি, দুইটা দুই রকম, তাহলে খারাপ। তারপরে এর সাথে কর্নিয়াল রিফ্লেক্সও দেখব, এর সাথে পেশেন্টের লেভেল অফ কনসিয়াসনেস তো আমরা জিসিএস তো দেখবই,
এর সাথে ক্লিনিক্যালি দেখবো কনভালশন আছে কিনা। কনভালশন হইতে পারে পুরো শরীরে, হইতে পারে গ্রুপ অফ মাসল, মায়োক্লোনাস। তাহলে একটা কার্ডিয়াক অ্যারেস্টের পরের পেশেন্ট, মানে কার্ডিয়াক অ্যারেস্ট হইলো তার পরে 12 ঘন্টা হোক, 24 ঘন্টা হোক বা 36 ঘন্টা হোক, কোনো একটা পর্যায়ে দেখা গেল যে তার একটা হাত বা একটা হাত মানে জার্কিং হচ্ছে, তাহলে তার প্রগনোসিস খারাপ। কি ঘুম আসতেছে নাকি সবার, নাকি কঠিন মনে হচ্ছে? তাহলে ক্লিনিক্যালি হলো আমরা তার চোখ দেখব, চোখের মধ্যে কর্নিয়া এবং পিউপিল, মানে ইম্পর্টেন্টলি আর কি এগুলো। তারপরে দেখবো যে কনভালশন, কনভালশন আমরা ক্লিনিক্যালি দেখব, মানে প্রোনাস আছে কিনা, জার্কস আছে কিনা, ঠিক আছে। আর আরেকটা কি দেখবো এর সাথে, এটা তো আমরা এমনি দেখবো ক্লিনিক্যালি বেড সাইড। আর আমাকে হেল্প করবে কি ইপিএস, কি জিনিস? ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি। কার? ব্রেনের। ইপিএস তো আবার হার্টেরও আছে। ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি মানে আমরা দেখবো ব্রেনের, ইপিএস অফ ব্রেন। কি কিভাবে দেখা যায়? একটা হলো ইইজি আর, ব্রেন এবং স্পাইনাল কর্ড। ইপিএস মানে ব্রেন এবং স্পাইনাল কর্ড। ইইজি আর কি দেখি? আরেকটা দেখি, হ্যাঁ, এসএস, সোমাটোসেন্সরি ইভক পটেনশিয়াল। ইইজি এবং সোমাটোসেন্সরি ইভক পটেনশিয়াল, এই ইপিএস এ দুইটা জিনিস দেখতে হবে, ঠিক আছে। ইইজি তো সবাই জানি, তাই না, যে ব্রেইনে এনকেফালোগ্রাম যেটা করে। আর এসএসপি কি? সোমাটোসেন্সরি ইভক পটেনশিয়াল। আইডিয়া আছে? এটা তো শুধু এইখানে না, আরও অনেক জায়গায় তো সোমাটোসেন্সরি ইভক পটেনশিয়াল দেখে, মানে ব্রেন এবং স্পাইনাল কর্ডকে স্টিমুলেট করা হবে, স্টিমুলেশন করার পরে তার ফলাফলটা দেখা হবে। মানে কোনো একটা সেন্সরি স্টিমুলাস দেবে, নামই তো এখানে সোমাটোসেন্সরি। সেন্সরি স্টিমুলাস দিয়ে সোমাটিক কোনো প্রবলেম পাচ্ছে কিনা বা কোনো রকমের মানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিতে চেঞ্জ হচ্ছে কিনা সেটা দেখব। চোখে দেওয়া যায়, মানে লাইট, কানে দেওয়া যায়, অডিটরি অথবা ট্যাকটাইল, হ্যাঁ, কোনো একটা স্টিমুলাস দিয়ে। মানে আমরা ইজি তো শুধু ব্রেনের, আর এটা ব্রেন প্লাস স্পাইনাল কর্ড একসাথে দেখা হয়। কোনো জায়গায় আমি সাপোজ চোখে লাইট ফেললাম, তাহলে যদি সেরিব্রাল কর্টেক্স স্টিমুলেটেড হয় তাহলে বুঝবো যে এটা ঠিক আছে। যদি আমি কানে কোনো সাউন্ড দেই, তার যদি অডিটরি কর্টেক্স ইনটেক্ট থাকে, সেখানে যদি তার ওয়েভ চেঞ্জ হয় ওই কর্টিক্যাল এরিয়াতে, তাহলে বুঝবো যে সে ইনটেক আছে। যদি কোনো ট্যাকটাইল স্টিমুলেশন দেওয়া হয় স্কিনে বা ইয়াতে, তাহলে কী হবে? এটা আলটিমেটলি করতে হবে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড থেকে তার একটা মোটর রিফ্লেক্স হবে, বা আমি যদি সেটার মানে কোনো একটা সেন্সর দিয়ে বুঝতে পারি, তাহলে বুঝতে পারবো যে এই পাথওয়ে ইনটেক্ট আছে। আর যদি এগুলো না থাকে তাহলে খারাপ। তাহলে দুইটা জিনিস দেখি, তাই না, ইইজি এবং সোমাটোসেন্সরি ইভক পটেনশিয়াল। অনেকটা, যদি আমরা মানে নার্ভ কন্ডাকশন স্টাডি অনেকটা মানে ইলেকট্রোফিজিক্যাল স্টাডি, এটাও একই রকমই। আমরা একটা স্টিমুলাস দেব, তার বিপরীতে একটা আউটকাম দেখব, যে তার বিপরীতে কোনো একটা রেসপন্স হচ্ছে কিনা স্পাইনাল কর্ডে বা ব্রেইনে। তারপর ব্রেইন ইমেজিং তো আমরা বুঝি, এমআরআই, তাই না, সিটি স্ক্যান বা এমআরআই। আর এরপর আছে কি বায়োমার্কার দেখে, একটা বায়োমার্কার দেখে ব্রেইন নিউরন ড্যামেজ হলো কিনা। নাম কি ওইটার? নিউরন স্পেসিফিক ইনোলেস। তাহলে একটা হলো ক্লিনিক্যাল, আর তিনটা আমাকে হেল্প করার জন্য ল্যাব প্যারামিটার বা কোনো একটা ইনভেস্টিগেশন করতে হবে। এই সবগুলো প্যারামিটার দেখে যদি সবগুলোতে প্রবলেম থাকে তাহলে আউটকাম খারাপ, আর কোনোটাতে কোনো প্রবলেম না থাকলে আউটকাম ভালো। সিটি স্ক্যান বা ইমেজিং করতে হবে। ওইটা তো ইনিশিয়াল ডায়াগনোসিস বা বোঝার জন্য প্রথমে কি পরিমাণ ইনজুরি হয়েছে।
তো যার নিউর প্রগনোস্টিকেশন ভালো, তার রিকভারি গুড, সে আলটিমেটলি ডিসচার্জ হয়ে বাড়ি যাবে, তাই না? এবং সে একটু ফলো আপে থাকবে। ফলো আপে থাকবে, কিন্তু সে কিন্তু ফলো আপে থাকবে। আর যার খারাপ, যার জিসিএস ইমপ্রুভ করে নাই, পিউপিলারি রিয়াকশানগুলো নাই, হ্যাঁ, তারপরে ইজি খারাপ, কনভালশন হচ্ছে, মায়োক্লোনাস হচ্ছে, তার তখন চিন্তা করতে হবে এইখানে এই পেশেন্ট আর মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখবো কি রাখবো না, তখন আমাদের চিন্তা করতে হবে কি উইথড্রয়াল অফ লাইফ সাপোর্ট। ঠিক আছে, তাহলে এইখানে যার খারাপ হবে তার উইথড্রয়াল অফ লাইফ সাপোর্ট হবে। এখানে পেশেন্টের সাথে মেডিকেল টিমের কয়েক দফায় মিটিং হবে, তার আউটকাম জানানো হবে স্লোলি, যে তার আউটকাম ভালো না। তারপরে ইভেন যারা টিম আছে, মেডিকেল টিম, ডক্টরস টিম, ওদের নিজেদের মধ্যে আলাপ হবে যে আমরা তাকে লাইফ সাপোর্ট থেকে উইথড্র করে ফেলবো, কারণ তার আউটকাম ভালো না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে উইথড্রয়াল অফ লাইফ সাপোর্ট এখানেই শেষ না, তারপরে আসবে কি, এরপরে আসবে অর্গান ডোনেশন। এই ফ্লোচার্ট মনে রাখলে মনে হয় না কার্ডিয়াক অ্যারেস্টের কিছু বাকি থাকবে। শেষ করি। উইথড্রয়াল অফ লাইফ সাপোর্ট যখনই সিদ্ধান্ত হবে যে পেশেন্টের অ্যাটেন্ডেন্স বা মেডিকেল টিম যৌথভাবে রাজি যে উইথড্রয়াল অফ লাইফ সাপোর্ট করে ফেলতে হবে, তখন আসবে কি অর্গান ডোনেশন। অর্গান ডোনেশন, অর্গান ডোনেশন দুইভাবে হইতে পারে। যে পেশেন্টের আউটকাম খারাপ তার দুই রকম হইতে পারে, দুইভাবে ডেথ হইতে পারে। একটা হলে কি ব্রেন ডেথ, আরেকটা হইতে পারে কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্ট বা ডেথ। তাহলে ব্রেন ডেথ মানে যার খারাপ তার ব্রেন ডেথ হলে ব্রেন ডেথ অবস্থায়, ব্রেন ডেথ থাকা অবস্থায় অর্গান ডোনেশনের প্রশ্ন আসবে। আর যে পেশেন্টের ব্রেন ডেথ হয়নি তার কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্ট বা সার্কুলেটরি অ্যারেস্ট হওয়ার পরে অর্গান ডোনেশনের কথা আসবে। ঠিক আছে, তাহলে আমরা যদি আবার একটু রিভিউ করি উপর থেকে, পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট হলো, বেসিক লাইফ সাপোর্ট এবং অ্যাডভান্স লাইফ সাপোর্ট হিসাবে চললো। এর মাঝখানে আমরা 5H 5T চালু থাকবে, এই আমরা এই সিপিআর চলমান থাকলো, এর মধ্যে রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন আসতেও পারে অথবা টার্মিনেশন অফ রিসাসিটেশন করা লাগতে পারে। টার্মিনেশন মানে শেষ, আর আমরা রিসাসিটেশন করব না। যদি পেশেন্টের রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন হয়, এটা দুইভাবে হতে পারে, যে পেশেন্ট একেবারে উঠে বসে যাবে, তার কোনো রকমের সাপোর্ট লাগতেছে না, অক্সিজেন লাগলে সেটা আমরা ফেস মাস্ক দিয়ে দিতে পারি। আর যার রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন আসবে, মানে হার্ট চালু হলো কিন্তু ব্রেন এবং ফুসফুস ভালো না, শুধু হার্ট চালু হয়েছে, আর এখানে তিনটাই ভালো, হার্ট ভালো, ফুসফুস ভালো, ব্রেইনও ভালো। এখানে কি ছিল পুয়ার আউটকাম বলতে আমরা শুধু হার্ট চালু হয়েছে কিন্তু ব্রেন ভালো হয়নি এখনো, ফুসফুসের মধ্যে অক্সিজেনেশনই হচ্ছে না, তখন ওর ম্যানেজমেন্ট কোথায় হবে, মানে ওর জন্য শুরু হবে পোস্ট রিসাসিটেশন কেয়ার। ঠিক আছে, তাহলে যখনই রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন আসলো, এই রোগী কোথায় যাবে, রিসাসিটেশন সেন্টারে। ঠিক আছে, রিসাসিটেশন সেন্টারে গিয়ে ইমিডিয়েটলি পোস্ট রিসাসিটেশন কেয়ার শুরু হবে। কি কি কেয়ার দিই আমরা, যেগুলো মানে এতক্ষণ ধরে চলমান ছিল, এয়ারওয়ে, ব্রেদিং, সার্কুলেশন, ডিজেবিলিটি, এর সাথে কিছু আমরা সিএজি, ব্রেন মানে সিটি ব্রেন, সিটিপিএ, তারপরে টেম্পারেচার ম্যানেজমেন্ট বা টিটিএম, টার্গেটেড টেম্পারেচার ম্যানেজমেন্ট। ডিজেবিলিটি আমরা এখানে খুঁজবো ইউজুয়ালি কনভালশন, অ্যান্টি এপিলেপটিক বা অ্যান্টি সিজার লাগলে দিব। এখানে কি বলছিলাম যে কোন পেশেন্টকে আগে কোনটা করব, সিএজি, যদি কার্ডিয়াক ইভেন্ট হয় আগে সিএজি, যদি কার্ডিয়াক ইস্যু না থাকে সিটিপিএ এবং সিটি ব্রেন আগে হবে, পরে অ্যাঞ্জিওগ্রাম হবে। অ্যাঞ্জিওগ্রাম কিন্তু করতেই হবে, এটা থেকে ক্ষমা নেই। আচ্ছা, তারপরে এর সাথে আমাদের চলমান থাকবে টেম্পারেচার ম্যানেজমেন্ট, নর্মোথার্মিয়া কথাটা আসবে ইউজুয়ালি টার্গেট টেম্পারেচার ম্যানেজমেন্টে। নর্মোথার্মিয়া একটা সময় হাইপোথার্মিয়া বলছিল বা মাইল্ড হাইপোথার্মিয়ার কথা বলে, কিন্তু এখন দেখা যাচ্ছে নর্মাল রাখতে, কিন্তু মানে বেশি যাতে না হয়, হাইপারথার্মিয়া যাতে না হয়।
ওইটা করার জন্য যা যা করার দরকার এক্সটার্নাল ইন্টারনাল কুলিং সেটা করতে হবে। এখন পেশেন্টের সব কিছু করা হলো, আমরা তাকে ফলো আপে রাখবো, ইন্টেন্সিভলি মনিটরিংয়ের মধ্যে রাখবো। নিউরো, হিমো এবং রেসপিরেটরি মনিটরিং থাকবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি কি নিউরো মনিটরিং। পেশেন্টের আমরা যে কোনো সময় তাকে অ্যাসেস করতে পারবো, কিন্তু 72 আওয়ার্সে অবশ্যই করতে হবে। হ্যাঁ, কারণ ওই পর্যন্ত আমাকে টাইম দিতে হবে। ওই যে বললাম না যে আমি যদি আগেই সিদ্ধান্ত নিয়ে নেই যে 36 ঘন্টায় দেখলাম যে পেশেন্টের এগুলো খারাপ, আমি যদি উজ্জ্বল অফ লাইফ সাপোর্ট সিদ্ধান্ত নিয়ে, তাহলে এটা কী হবে, প্রিমেচিউর ডিসিশন হবে। আমাকে এটা তো একটা বিগ ডিসিশন, তাই না? পেশেন্টকে আমরা লাইফ সাপোর্ট থেকে উজ্জ্বল করে ফেলবো গাইডলাইন অনুযায়ী। তাহলে আমাকে এই বড় ডিসিশন নিতে হলে আমাকে অ্যাটলিস্ট 72 আওয়ার্স অপেক্ষা করতে হবে। পেশেন্ট আমি জানি 24 ঘন্টায় খারাপ, যে পেশেন্টের মায়োক্লোনাস হচ্ছে, তার মানে পিউপিলের রেসপন্স ভালো না, আমি জানি 36 ঘন্টায়, আমি জানি 48 ঘন্টায়, কিন্তু আমাকে এত বড় বিগ ডিসিশনের জন্য আমাকে 72 ঘন্টা অপেক্ষা করতে হবে। 72 আমি এর আগেই জানবো, এই যে বলতেছি, এর আগেই জানবো যে তার খারাপ, কিন্তু আমাকে সেটা ফাইনাল ডিসিশনের জন্য 72 আওয়ার্স অপেক্ষা করতে হবে। এরপর আমরা কি কি দেখলাম বললাম, নিউরো প্রগনোস্টিকেশন হিসাবে ক্লিনিক্যাল আর ইমেজিং। ক্লিনিক্যাল দেখলাম, ইমেজিং দেখলাম, আর কি দেখলাম, ইপিএস ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি, বায়োমার্কার। বায়োমার্কারে কি দেখি, নিউরন স্পেসিফিক ইনোলেস। আচ্ছা, এই সবগুলো কোন দিকে যায় সেটার উপরে নির্ভর করবে। দেখা যায় যে না, এগুলোতে কোনো প্রবলেম নাই, পেশেন্টের রিকভারি গুড, পেশেন্ট আলটিমেটলি ডিসচার্জ হবে, ফলো আপে থাকবে। পেশেন্টের এগুলো নিউরো প্রগনোস্টিকেশন খারাপ, পেশেন্টের আউটকাম খারাপ, তখন আমাদের ইয়া করতে হবে উজ্জ্বল অফ লাইফ সাপোর্ট। এই উজ্জ্বল অফ লাইফ সাপোর্ট করতে গেলে, ডিসিশন দিতে গেলে কয়েক দফায় মেডিকেল টিমে, মানে মেডিকেল টিমের সদস্যরা নিজেরা আলাপ করবে, পেশেন্টের অ্যাটেন্ডেন্সের সাথে কয়েক দফায় আলাপ করবে, তারপরে সিদ্ধান্ত আসবে উজ্জ্বল অফ লাইফ সাপোর্ট। হ্যাঁ, এখন আমাদের দেশের প্রেক্ষাপটে হয়তো অর্গান ডোনেশনটা ইম্পর্টেন্ট না, কিন্তু ইন্টারন্যাশনালি এসব ক্ষেত্রে অর্গান ডোনেশন ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে পেশেন্ট খারাপ, সে দেখা যাবে কি আজকে তার প্রগনোস্টিকেশনগুলো মার্কগুলো খারাপ, আগামীকাল সে ব্রেন ডেথ। তাহলে ব্রেন ডেথের ম্যানেজমেন্ট আবার ওইখানে আসবে, যে ব্রেন ডেথ পেশেন্টের ম্যানেজমেন্ট অবস্থায় রেখে তার ব্রেন মানে অর্গান ডোনেশন হতে পারে, অথবা এই মুহূর্তে এখানেই কথা হবে যে পেশেন্ট যদি কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট হয়, অ্যারেস্টের পরে তার অর্গান ডোনেশন হবে, অথবা ব্রেন ডেথ অবস্থা থাকায় তার অর্গান ডোনেশন হবে। তাহলে এটা ছিল আমাদের পোস্ট রিসাসিটেশন কেয়ার। তাহলে খুব বেশি কঠিন মনে হলো? মানে কঠিন নাই, এখানে এক্সট্রা জিনিস দুইটা, মানে পরীক্ষা করা আর টেম্পারেচার ম্যানেজমেন্ট। ঠিক আছে, টার্মিনেশন অফ রিসাসিটেশন হলো একটা, হলো যে কি পেশেন্টকে আমি সেফ মতো আনতে পারি নাই। পেশেন্ট আমি জানি যে পেশেন্টের ওই যে যেটা বলছিল যে পেশেন্টের হয়তো আমি শুরু করলাম রিসাসিটেশন, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে তার মানে ইয়া ছিল, ডিএনআর টাইপের ছিল, তখন এটা স্টপ করে দিতে হবে। অথবা যে রিসাসিটেশন করবে সে সেফ না, সে সেফ জন্য না, মানে সে নিজেকে আনসেফ মনে করতেছে। ঠিক আছে, তারপরে মানে এইখানে হলো যে মানে যে কথাগুলো আমরা ইউজুয়ালি জানি, যে পিউপিল ডাইলেটেড হয়ে গেছে, 30 মিনিট ধরে সিপিআর দিচ্ছি, বা পেশেন্টের কোমরবিড কন্ডিশন, পেশেন্টের সুইসাইডাল অ্যাটেম্প ছিল, এই জন্য আমরা রিসাসিটেশন করবো না, সেই কথাগুলো আসবে না। সেগুলো সিপিআর দেওয়ার ব্যাপারে কোনো মানে কন্ট্রাডিক্টেড হবে না। ঠিক আছে, সেগুলো এই হিসাবের মধ্যে আসবে না, রিসাসিটেশনের কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে, বা দিব না সেটার মধ্যে আসবে না। পিউপি না না, সেক্ষেত্রে তো আর এই কথা আসবে না। সে যদি একা হয়, সিঙ্গেল হয়, তার হেল্পিং হ্যান্ড নাই, বা সে নিজেকে সেফ মনে করতে পারতেছে না, এখন সে সিপিআর দিতে গিয়ে যদি সে নিজেও এক্সারশন হয়ে যায় হয়, তাহলে সেটা না। না, পিউপিল ডাইলেটেড
আছে কি না এটা আমরা দেখব না। ক্যাপনোগ্রাফিতে কার্বন ডাইঅক্সাইডের লেভেল কত হলো সেটা টার্মিনেশন অফ রিসাসিটেশনের ইয়ে হবে না, কিন্তু ক্যাপনোগ্রাফি হেল্প করবে দুইটা ক্ষেত্রে। আরেকটা হলো গুড কোয়ালিটি অফ সিপিআর, আরেকটা হলো রস হইলো কিনা। কত হইলে গুড বলবো? 10-10-এর উপরে গেলে। আর রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন তো আমরা অনেকভাবে দেখি, পেশেন্টের লেভেল অফ কনসিয়াসনেস দেখি, পেশেন্ট মুভমেন্ট করবে, তার পালস ব্লাড প্রেশার পেয়ে যাব। এর সাথে রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশনও কত বেশি হলে লেভেল আছে 35। আর কারো অভিমত? হ্যাঁ 40 অ্যাবাভ 40 বা 40। হ্যাঁ, তাহলে দুইটা আলাদা করে নাম্বার। 10-এর বেশি হলে সিপিআর এডুকেটলি হচ্ছে, 10-এর কম হলে সিপিআর এডুকেট হচ্ছে না, মানে সিপিআর মানে ধরন চেঞ্জ করতে হবে অথবা ঠিকমতো হচ্ছে না। যদি 40-এর বড় বেশি হয় তাহলে এটা রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন হচ্ছে। ক্যাপনোগ্রাফি এখানে হেল্প করবে। আচ্ছা, আমরা একটু আবার 5H5Tর টাইম দেখো। টাইম তোমাদের শেষ হয়ে গেল না? আরো 15 মিনিট নেওয়া যাবে, 10-15 মিনিট। আচ্ছা, আমরা একটু 5H5Tর মধ্যে আসি। এইচ এর মধ্যে আমরা একটু রিক্যাপ করি। এইচ এর মধ্যে কি কি আছে? হাইপোক্সিয়া, হাইপোভোলিমিয়া, হাইপোথার্মিয়া, হাইপো এবং হাইপারক্যালিমিয়া। আচ্ছা, আমরা এখানে শুধু হাইপোথার্মিয়ার কথা আলাদাভাবে বলবো। আচ্ছা, হাইপোথার্মিয়ার ক্ষেত্রে এসএলএস প্রোটোকলে কি ভিন্নতা আছে? সবগুলোতে একই প্রোটোকল, তাই না? এসএলএস প্রোটোকলে কি? সিপিআর 2 মিনিট, ডিফিব্রিলেশন, অ্যাড্রিনালিন, এমিডারন এগুলো আসবে, তাই না? হাইপোথার্মিয়াতে আমরা অ্যাড্রিনালিন দিব না, এটা তার মানে আলাদা করে মনে রাখতে হবে আর কি, যে হাইপোথার্মিয়ার পেশেন্টকে অ্যাড্রিনালিন দেওয়া দরকার নেই, দিলে লাভ হবে না। কারণ আমরা দেই কোথায়? আইএম দেই, তার তো হাইপোথার্মিয়া, সার্কুলেশন অফ। আচ্ছা, আর টিতে কি কি আছে? টেম্পোনেট, থ্রম্বোসিস বোথ করোনারি অ্যান্ড পালমোনারি, তারপরে টক্সিন, আর টেনশন, পিটিএক্স, টেনশন নিউমোথোরাক্স। এখানে দুটো হয়ে গেছে। তাহলে এখানে হ্যাঁ আরেকটা আছে যে ট্রমাটিক সার্কুলেটরি অ্যারেস্ট। এগুলো নিজেরা পড়লে বুঝতে পারবেন, আমি শুধু এটার কথা বলি। ট্রমাটিক সার্কুলেটরি অ্যারেস্ট, এই টার্মটা তো শুনছেন নাকি? ট্রমাটিক সার্কুলেটরি অ্যারেস্ট, ঠিক আছে? এটা গাইডলাইন মানে কীভাবে ফ্লো চার্ট করতে গেলে মাথা ঘুরাবে আর কি। তো সেখানে কি করতে হয়? ট্রমাটিক সার্কুলেটরি অ্যারেস্টে একটা পেশেন্ট ট্রমা থেকে কার্ডিয়াক অ্যারেস্ট হলো, মানে এটা একটা কম্বাইন ইফেক্ট হয়। পেশেন্টের হাইপোভোলিমিয়া হইতে পারে, ট্রমা রিলেটেড আর কি, হ্যামোরেজ হাইপোভোলিমিয়া হইতে পারে, পিটিএক্স, টেনশন নিউমোথোরাক্স হইতে পারে, পেরিকার্ডিয়াল টেম্পোনেট হইতে পারে। তাহলে ওই পেশেন্টকে আগে যেটা করতে হবে, এই যে পিটিএক্স মানে টেনশন নিউমোথোরাক্সকে আগে ফিঙ্গার থোরাকোস্টমি করে বাতাস বের করে দিতে হবে। টেম্পোনেট হলে পেরিকার্ডিওসিনথেসিস করে দিতে হবে। হ্যাঁ, মানে আর সিপিআর তো চলতেই থাকবে, ক্লোজ সিপিআর চলতে থাকবে। ক্লোজ সিপিআর বলে মানে চেস্টের ওপর দিয়েই। আর যদি দেখা যায় যে থোরাসিক টিম থাকে, কার্ডিয়াক সার্জন টিম থাকে, তাইলে ওপেন সিপিআর মানে থোরাকোটমি করে কার্ডিয়াক ডিরেক্ট কার্ডিয়াক মেসেজ দিবে এটা। আর হাইপোভোলিমিয়ার ক্ষেত্রে যদি পাওয়া যায় ভলিউম রিসাসিটেশন করবে, ব্লাড দিবে। এখন এরকম যদি হয় যে মেজর আর্টারি ব্লক ছিঁড়ে গেছে, যদি মানে ওরকম বোঝা যায়, তাহলে এই অ্যাওর্টাকে ব্লক করে দেওয়া যায়, অ্যাওর্টার এখানে বেলুন ফুলাই দেওয়া যায়। এটা জানার জন্য, এগুলো তো আর অ্যাডভান্স মানে টেকনোলজিক্যালি অ্যাডভান্স হলে সম্ভব, আর নাহলে তো পসিবল না। কিন্তু তাইলে আমরা ট্রমাটিক কার্ডিয়াক অ্যারেস্ট হলে আমরা 3টা জিনিস করতে হয়, অ্যাটলিস্ট 3টা গাইডলাইন। পিটিএক্স মানে নিউমোথোরাক্স রিলিভ করতে হবে, টেম্পোনেট থোরাকোটমি করতে হবে যদি থোরাসিক টিম থাকে, আর ভলিউম তো রিসাসিটেশন করতে হবে। লাস্টলি যেটা
এই অ্যাওরটার মধ্যে বেলুন দিতে হয়, বেলুন দিয়ে ফুলাই দিয়ে, তাহলে অ্যাওরটার মধ্যে বেলুন দিলে কী হবে, নিচের দিকে সার্কুলেশন আসবে না। ধরে নেওয়া হয় যে তার অ্যাবডোমিনাল অ্যাওরটা বা থোরাসিক অ্যাওরটা যে লেভেলে তার অ্যাবডোমিনাল মানে অ্যাওরটা যদি রাপচার হয়, তার উপরের লেভেলে বেলুন ফুলে দিতে হবে, তাহলে ব্লাড আর নিচে যাবে না, উপরেই থাকবে। হ্যাঁ, সেটা তো আগে লাইফ বাঁচুক, মানে লাইফ সেভিং আগে, ইস্কেমিয়া তো হবে, মানে আগে লাইফ বাঁচুক, ব্রেইন বাঁচুক। আগে কি ব্রেইন, আমাদের প্রথমে টার্গেট ছিল কি যে সিপিআর এর ব্রেইন বাঁচাইতে হবে এনিহাও। আর আরেকটা আমরা ইয়া করব যে প্রেগনেন্সি, এসিএলএস ইন প্রেগনেন্সি, এখানে আলাদা কিছু জানতে হয়। দুইটা টিম থাকবে। আর হ্যাঁ, পজিশন একটা ব্যাপার, পজিশন একটা ব্যাপার, কোন দিকে রাখবে, কোন পজিশনে, লেফট ল্যাটারাল, সুপিরিয়র ভেনা কাভার মধ্যে চাপ দেওয়া যাবে না, তাহলে লেফট ল্যাটারাল রাখতে হবে, এটা একটা। আর সাইট অফ সিভি লাইন কোথায় দিতে হবে, অ্যাবভ দ্য ডায়াফ্রাম। সিভি লাইন বা পেরিফেরাল, আমরা মানে পেশেন্টের তো সার্কুলেশন মেনটেনের জন্য কেনুলা করা লাগতে পারে, সিভি লাইন করা লাগতে পারে, এটা করতে হবে উপরে অ্যাবভ দ্য ডায়াফ্রাম। কারণ নাহলে কী হবে, ইউটেরাস কম্প্রেস করে রাখবে, নিচে করলেও ওষুধ ড্রাগ পোষাবে না, তাহলে অ্যাবভ দ্য ডায়াফ্রাম করতে হবে। আর পেশেন্টের হিস্টেরেটমি বা অ্যালোসিয়াস করার মতো, মানে সিপিআর চালানো হচ্ছে, তার রিটার্ন অফ স্পন্ডিনিয়াস সার্কুলেশন আসতেছে না, যদি আসে তাহলে তো ভালো, যদি না আসে, হ্যাঁ মানে অ্যালোসিয়াস করতে হবে। কতক্ষণ, 4 to 5 মিনিট, মানে 4 মিনিটও বলে 5 মিনিটও আছে, মানে সিপিআর 4 মিনিট চালানো অবস্থায় যদি না আসে, তখন তাকে হিস্টেরেটমি করে বেবি আউট করতে হবে, মানে সিজার করে। তাহলে এটা হলো ভিন্নতা আর কি। ওই যে সিপিআর চালানো হলো 4 মিনিট 5 মিনিট, মানে ওই তো সব টোটাল 8 মিনিটের মধ্যে, 8 থেকে 10 মিনিটের মধ্যে করতে হবে। কারা করবে, এসএলএস টিম, এসএলএস টিম। এটা তো ডিপেন্ড করবে কোন কোথায় হচ্ছে ঘটনাটা। হ্যাঁ, যদি এরকম ইন হসপিটাল হয় তাহলে তো তোমার টিম হাতে থাকবে, এসএলএস এর টিমের একটা অংশ এটা থাকবে। না মানে এটা তো সবার ক্ষেত্রে একই, যে স্টারনামের লয়ার হইতে হবে, স্টারনামের লয়ার হইতে হবে। স্টারনামের লয়ার আফে হবে এবং সেন্ট্রালি হবে। হ্যাঁ, তো হাতের পজিশনও একটু ল্যাটারাল করে নিতে হবে, মানে যেটা লয়ার আফ হবে এবং সেন্টারে থাকতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। এইভাবে দিতে গেলে তো আমার হাত আরো বেশি বামে চলে যাবে, বামে যাইতে পারবে না, সেন্ট্রালে থাকতে হবে, এবং মানে এনিহাও আমার হাত সেন্টারে থাকতে হবে, ল্যাটারাল করি বা করি, তাহলে সেন্ট্রালে থাকতে, স্টারনামের উপরে থাকা লাগবে। এখন এটা হলো যেটা আরো দু একটা আমরা করি, ড্রাগস অফ এসিএলএস এর কি কি ড্রাগ আছে, এসিএলএস প্রোটোকল অনুযায়ী কি কি ড্রাগ ইউজ করার কথা, অ্যাট্রোপিন, অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন, অ্যামিওডারন, লিডোকেন, আর আছে। আচ্ছা, অক্সিজেন যদি দেই আর কি, ঠিক আছে, তাহলে সেখানে তো ফ্লুইডও আসবে, ফ্লুইডও দেওয়া লাগতে পারে, তাহলে সুডি বাই কার্ব দেই, যে অ্যাট্রোপিন দেই, যে কমনলি অ্যাট্রোপিন দেই সবাই,
ম্যাগনেসিয়াম দেই, সোডিয়াম বাইকার্ব অ্যাট্রোপিন আসবে, ম্যাগনেসিয়াম দেই। কেন দেই? দেওয়া ঠিক না। যদি মনে হয় যে পেশেন্ট হাইপারক্যালেমিয়া, অ্যাসিডোসিস ওই রিলেটেড, ওই যে আমরা এখানে 5H এর মধ্যে একটা H কিন্তু ছিল হাইড্রোজেন আয়ন অ্যাসিডোসিস, যদি ওই অ্যাসিডোসিস থেকে হয় সেক্ষেত্রে মানে কজের ট্রিটমেন্ট হিসাবে অ্যাট্রোপিন হলো এটা। অ্যাট্রোপিন দিয়ে কখন মানে পেশেন্ট অ্যারেস্টে যায় না এখনো, পেরি অ্যারেস্ট ব্রেডিয়ারিথমিয়া, হার্ট মানে হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি টাইপ 2 অথবা কমপ্লিট হার্ট ব্লক, তখন আমরা অ্যাট্রোপিন দেবো, আর নাহলে দরকার নেই। আর তো কার্ডিয়াক অ্যারেস্ট অবস্থা যদি হার্ট রেট কমে আমরা তো অ্যাড্রিনালিন দিচ্ছি। বোঝা গেছে? সোডিয়াম বাইকার্ব হলো যদি একটা হলো হাইপারক্যালেমিয়া আর একটা হলো যদি আমার জানে যে ডকুমেন্টেড অ্যাসিডোসিস, তাহলে দিক ঠিক আছে, আর নাহলে কিন্তু ACLS এর ওষুধের মধ্যে নাই, মানে কোশ্চেন ধরলে এগুলো ইয়ে হবে আর কি। না মানে ম্যাগনেসিয়াম সালফেটও দেয়, কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট কখন দিব যদি মনে হয়? হ্যাঁ, টর্সাডি পয়েন্টেস, এটা কখন হয়? লং কিউটি হইলে টর্সাডিস পয়েন্টেস হইতে পারে। আর আর মানে লং কিউটি হবে তো আলটিমেটলি দাও ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম তারপরে কি পটাশিয়াম কমে তো লং কিউটি হয়, লং কিউটি থেকে টর্সাডিস পয়েন্টেস হতে পারে। আর কিসে হইতে পারে? ওই তো মানে সে সবাই তো লং কিউটি করবে, মানে মেইন তো আগে লং কিউটি করবে ওষুধ মিলে। আর 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 টর্সাডিস পয়েন্টেস কে করতে পারে? হ্যাঁ, সেটা যে কোনো টাইপের এরিথমিয়া করতে পারে। লং কিউটি আর কে করে? TCA পয়জনিং, TCA পয়জনিং আর টর্সাডিস পয়েন্টেস করতে পারে, ঠিক আছে? তাহলে আর এই তাহলে মোটামুটি আমাদের CPR, কার্ডিয়াক অ্যারেস্ট, পোস্ট কার্ডিয়াক অ্যারেস্ট কথা হইলো, আর তো কিছু নাই। দেওয়ারই তো কথা না ওইগুলো। পিপল তো এই জন্য দেখারই কথা না, মানে টার্মিনেশন রিসাসিটেশন চালাবো কিনা এই জন্য পিপল দেখতেই নিষেধ করে। এই জন্য পিপল দেখায় নিষেধ। আর কোনো মানে কোশ্চেন আছে? ওইটা হলো মানে যদি তুমি অক্সিজেনকে ড্রাগ মনে করো, যদি ফ্লুইডকে ড্রাগ মনে করো তাইলে, আর স্পেশালি ড্রাগ তো তিনটাই, সেটা তুমি আলাদা যদি মনে হয় তাহলে এটা বলতে পারো আর কি। সার্কুলেশন মানে সার্কুলেশন মানে যেটাই হোক তার সার্কুলেশন ইয়া থাকে, কম থাকে। না, তুমি যখন CPR দিবা তখন তো সার্কুলেশন চলতে থাকে। CPR দেওয়ার উদ্দেশ্য কি? ও আচ্ছা, এখানে যদি আমরা ইয়া করি আর দুইটা শব্দ বলি, কার্ডিওভার্সন আর ডিফিব্রিলেশন। কার্ডিওভার্সন আর ডিফিব্রিলেশন, আমরা যে পেশেন্টকে CPR দিই উদ্দেশ্য হার্টকে বাইরে থেকে কন্ট্রাক্ট করানো। আমি যখন চাপ দিলাম হার্ট কন্ট্রাক্ট করলো, ছেড়ে দিলাম হার্ট রিল্যাক্স হলো, আবার প্রিলোড ঢুকলো, ঠিক আছে? উদ্দেশ্য কিন্তু এটা, চাপ দিয়ে আমি উপর থেকে চাপ দিলাম তাহলে হার্টের এন্টেরিয়র এবং পোস্টেরিয়র চাপ পড়লো এবং আউটপুট বের হলো। আমি যখন আবার ছেড়ে দিলাম তখন আবার প্রিলোড হবে, মানে রিটার্ন হবে, ভেনাস রিটার্ন, আবার চাপ দিলাম আউট হবে, কার্ডিয়াক আউটপুট হল। এটাই তো CPR উদ্দেশ্য, আর তো কোনো উদ্দেশ্য নাই। আর এরপরে আসবে ডিফিব্রিলেশন।
অ্যারেস্টের তো 4টা ফর্ম আছে ইসিজি, তাই না? বিটিভিএফ, পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, আর অ্যাসিস্টল, বিটি উইদাউট পালস। হ্যাঁ, মানে এই দুইটা যদি হয় তাহলে আমরা, মানে এগুলো কি এরিথমিয়া, এগুলো হলে আমরা ডিফিব্রিলেশন করব। আর এগুলো হইলে সিপিআর, মানে এখানে ডিফিব্রিলেশন করার কিছু নাই, ডিফিব্রিলেশন করার কিছু নাই, তাহলে এখানে শুধুমাত্র সিপিআর। আর এটা হলে সিপিআর ডিফিব্রিলেশন চলতে থাকবে। হ্যাঁ, অল্টারনেট করে 3বার পর্যন্ত আমরা শক দিই। 3বারে শক কাজ না করলে তখন আমরা বলি কি, এটা কি রিফ্র্যাক্টরি, তখন কি দেয়, অ্যামিউডারন, অ্যাড্রিনালিন। ঠিক আছে, তাহলে এই ডিফিব্রিলেট করার উদ্দেশ্য কি? হার্ট বন্ধ করা। হার্টের যেখান থেকে সে তৈরি হচ্ছে, মানে এটা তো আর বিটিবিএফ তো আর নর্মাল না, অ্যাবনর্মাল রিদম, যেখান থেকে তৈরি হচ্ছে সে ফোকাসটাকে বন্ধ করে দেওয়া। বন্ধ করে দিলে আমরা পরবর্তীতে আবার সিপিআর দিচ্ছি, সিপিআর দিয়ে হার্টের নর্মাল যে মেকানিক্যাল অ্যাক্টিভিটি আছে সেটা চালানো। এর মধ্যে যদি অ্যাসেনোট যদি তার সুযোগ পায়, সে অ্যাক্টিভিট হইলে তো আমরা রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন বলি, আর না হলে তো ওই সিপিআর চলতে থাকবে। তাহলে ডিফিব্রিলেট করার উদ্দেশ্য হলো অ্যাবনর্মাল ফোকাসটাকে বন্ধ করা। আর আরেকটা শব্দ ইউজ করে কার্ডিওভার্সন। এটা কখন দেওয়া হয়? হ্যাঁ, শুধু এসবিটি, এনি অ্যারিথমিয়া উইথ হিমোডাইনামিক আনস্টেবল, এনি অ্যারিথমিয়া। এখন এফ বলেন, এসবিটি বলেন, বিটি উইথ পালস বলেন, যে কোনো অ্যারিথমিয়া, এনি অ্যারিথমিয়া উইথ হিমোডাইনামিক আনস্টেবল। মানে হিমোডাইনামিক আনস্টেবল বলতে কি বুঝি? হার্ট ফেলিওর হতে পারে, পেশেন্টের ইস্কিমিয়া এমআই থাকতে পারে, সেগুলো শকে থাকতে পারে, হার্ট ফেলিওর তো শক। হ্যাঁ, তাহলে এই কার্ডিওভার্সন করার উদ্দেশ্য কি? সিনক্রোনাইজ করা, সিনক্রোনাইজ করা। এখানে আমরা যে এনার্জি ইউজ করি এটা তো অল্প জুল, আর এটাতে হাই জুল, হাই। আর এটা আনসিনক্রোনাইজড, মানে ইসিজি ওয়েভের সাথে মিলাইতে হবে এরকম না, কারণ অত সুযোগও নাই। এটা কি ইমার্জেন্সি, পেশেন্ট লাইফ সেভিং, মানে উইদিন সেকেন্ড লাইফ সেভিংয়ের ব্যাপার। আর এটাতে আমার সময় আছে, মানে এটা করার আগে পেশেন্টকে সিডেট করতে হবে। পেশেন্টকে অনেক সময় সিডেটিভ দিয়ে অ্যানাস্থেটিক মেডিকেশনও দেওয়া লাগে তাকে, কারণ এটা কি তার একটা লাইফ টাইম ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে থাকবে নাইলে। তাহলে পেশেন্টকে সিডেট করতে হবে, মাসল রিল্যাক্সন দেওয়া বা ইয়া করা, মানে কী বলে অ্যানাস্থেটিক মেডিকেশন দিয়ে তখন আমাদেরকে এবং দিতে হবে অল্প জুলে। এখানে যদি আমরা দিই 50 থেকে 100, আর এখানে লাগবে 150 থেকে 200 বা 300, আরও বেশি। এখানে এটাও বলা আছে, আপনি জানেন না কত জুল দিতে হবে, সিপিআর এর সময় কত জুল দিতে হবে জানা নাই, তখন কত জানি না, কত দিব, শুরু করব কি দিয়ে? হাইয়েস্ট মেশিনে যা আছে আমি জানি না, ঠিক আছে, আমি জানি না 150, মানে মেশিনে লেখা আছে 0 থেকে 300, এখন শুরু করব কি দিয়ে? যেটা হাইয়েস্ট, আমি মানে না জানা থাকলে হাইয়েস্ট, মানে এখানে মার্সি নাই। কার্ডিওভার্সন এখানে তো হলো যে আবার সে টাইমের সময় আসবে, যদি 48 ঘন্টার মধ্যে হয় তখন ইউজুয়ালি ধরা। কার্ডিওভার্সন করলে কী হবে? পুরা হার্টই তো একটা মানে ভূমিকম্পের মতো হবে তার ভিতরে, যদি ছোটো ছোটো থ্রম্বাস থাকে সেগুলো ছুটে যাবে না, মানে যেদিক থেকে যাক, হয় সিস্টেমিক সার্কুলেশনে যাবে অথবা পালমোনারি সার্কুলেশন যাবে, তাহলে অ্যাম্বুলিজম হবে। তাহলে অ্যান্টিকোয়াগুলেশন করে নিতে হয় যদি 48 ঘন্টার বেশি সময় ধরে এরিথমিয়া থাকে। আর 48 ঘন্টার কম সময়, তখন ধরা হয়নি এই মানে তৈরি হওয়ার সম্ভাবনা কম, অ্যাম্বুলিজম তৈরি হওয়ার মানে সম্ভাবনা কম। তারপর আমাদের হাতে তো ইকো আছে, ইকো দেখতে পারি, ট্রান্সথোরাসিক অথবা ট্রান্স ইসোফেজিয়াল। হ্যাঁ, তাহলে আমরা শেষ করি নাকি? আর কোনো কোশ্চেন? তাহলে পুরাটা একসাথে শেষ হইলো। হ্যাঁ,